আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে আমার শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা নবম শ্রেণীর ক্লাস নিব। দশম শ্রেণীর শিক্ষার্থীরাও দেখতে পারো ক্লাসটি। বিষয় জীববিজ্ঞান, নবম অধ্যায়। আমরা আজকে দেখো, আমি তোমাদেরকে একটি পোস্টার দেখাবো, পোস্টারে কিছু ছবি দেখাবো, তোমরা বলবে যে এটা কি। প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডে যে পোস্টার ব্যাপারটি দেখতে পাচ্ছি, ছবিতে যে লোকটির যে অংশে মানে দেখো তোমরা কোন অংশে ফোলা দেখা যায়, ছবির কোন অংশে ফোলা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী? ছবিটির কোন অংশে ফোলা দেখা যায়? কোথায় ফোলা দেখা যায়? গিটে ফোলা দেখা যায়। গিটে কোথায়? গিটে ফোলা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? গিটে ফোলা দেখা যাচ্ছে। তো আমরা গিটে ফুলে যাওয়া কোন রোগের লক্ষণ? এটা আর্থাইটিস বা গেটেবার। আমরা তাহলে আজকে পড়ব আর্থাইটিস বা গেটেবার। তাহলে আজকে আমাদের পাঠ হবে আর্থাইটিস বা গেটেবার। আর্থাইটিস বা, প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পাঠ তাহলে আর্থাইটিস বা গেটেবার। আজকে আমাদের শিক্ষণ ফল হবে, তোমরা খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আর্থাইটিস বা গেটেবার কি। আর্থাইটিস বা গেটেবার হলো এক ধরনের বাতরোগ। সাধারণত বয়স্করা এই রোগে আক্রান্ত হয়। তোমরা লিখে নাও, বোর্ডে পোস্টার পেপারেও আছে, তোমরা দেখতে পারো। আর্থাইটিস বা গেটেবার হলো এক ধরনের বাতরোগ। সাধারণত বয়স্করা এই রোগে আক্রান্ত হয়। তোমরা সংজ্ঞা লিখে নিছো খাতায়, লিখে নাও। আর্থাইটিস বা গেটেবার হলো এক ধরনের বাতরোগ। সাধারণত বয়স্করা এই রোগে আক্রান্ত হয়। তবে কম বয়সী ছেলেমেয়েরা এ রোগে আক্রান্ত হলে, তাদের গিটে ব্যথা বা যন্ত্রণা হলে, প্রদাহ হলে, সেটাকে আমরা বলি রিউমেটিক ফিভার। সেটাকে আমরা কি বলি? রিউমেটিক ফিভার বা বাতজ্বর। তোমরা খাতায় লিখে নাও। কম মানে বাতজ্বর, গিটে ব্যথা বা যন্ত্রণা হলে এটাকে বলে রিউমেটিক ফিভার বা বাতজ্বর। তোমরা এটা খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, আর্থাইটিস বা গেটেবার হওয়ার কারণ তোমরা লক্ষ্য করো, আগে জেনে নাও। আর বুঝলে কিন্তু এই রোগের চিকিৎসা যদি না হয়, তাইলে এর যথাযথ চিকিৎসা না করলে এই রোগ হয়। তো আমরা অনেকদিন যাবৎ জ্বরে ভুগলে এই রোগের চিকিৎসা অবশ্যই আমরা করাবো। তোমরা কারণগুলো খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, গেটেবারের লক্ষণগুলো আমরা জানি। দেখো তোমরা একটু লক্ষ্য করো, বোর্ডের দিকে লক্ষ্য করো। বোর্ডে একটা পোস্টার পেপার আছে এবং পোস্টার পেপারে কিছু ছবিও দেওয়া আছে, তোমরা এগুলো লক্ষ্য করো। গেটেবারের লক্ষণ: 1 নম্বর, অস্থিসন্ধি বা গিটে প্রদাহ বা ব্যথা হয়। এবং আমরা একটা ছবি দেখিয়েছি, ছবির মধ্যে গিটে মানে লাল অংশ দেখা যাচ্ছে এখানে, অর্থাৎ গিটে প্রদাহ বা ব্যথা। এই লাল অংশটায় গিটে প্রদাহ হচ্ছে বা ব্যথা হচ্ছে। 2 নম্বর, অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যায়। অস্থিসন্ধিগুলো অর্থাৎ তোমার যেখানে গিট বা হাড় থাকে সেখানে অস্থিগুলো আমাদের শক্ত হয়ে যায়। 3 নম্বর, অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয়। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, ছবিতে একটি পায়ের উপর একটি পা উঠানো আছে। সেটা এই রোগী, এই গিটেবাতের রোগী, সে কী করছে? এক পা থেকে আরেক পা নাড়াতে পারছে না, তার নাড়াতে কষ্ট হচ্ছে। অস্থিসন্ধি নাড়াতে কষ্ট। তোমরা এটাও খাতায় লিখে নাও। 4 নম্বর, গিট ফুলে যায়। গিট ফুলে যায়, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ হাঁটুতে গিট ফুলে যাচ্ছে, মানে ফোলা আছে এখানে, ফোলা অংশটা তার অনেক ব্যথা হয়। অর্থাৎ তাহলে গেটেবাত হলে গিট ফুলে যায়। কি হয়? গেটেবাত হলে গিট ফুলে যায়। তোমরা প্রত্যেকটি পয়েন্ট তোমরা খাতায় লিখে নাও। তোমরা প্রত্যেকটি পয়েন্ট খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ কী সম্পর্কে জানলাম। এখন আমরা আর্থাইটিস বা গেটেবাতের প্রতিকার করব। একটু আগে পড়েছি আমরা লক্ষণ। এখন তোমরা একটু খেয়াল করো, আমি বোর্ডে একটি পোস্টার পেপারে বিভিন্ন ছবি দেখিয়েছি প্রতিকারের, যে কীভাবে প্রতিকার করতে হয়। এর সাথে আমরা কিছু ছবি সংযুক্ত করেছি। তোমরা ভালো করে লক্ষ্য করো যে অস্থিসন্ধি নাড়াচাড়া ঠিক রাখতে হালকা ব্যায়াম করতে হয়। হালকা কি করতে হয়? তোমরা ছবিতে দেখো, একটি লোকের ছবি দেওয়া আছে, সে কী করছে? অস্থিসন্ধিগুলো নাড়াচাড়া করার জন্য হালকা ব্যায়াম করতেছে। একটু মানে সে দৌড় না,
জাস্ট একটু মানে হাঁটতেছে, একটু জোরে হাঁটতেছে সে, যেন তার অস্থিসন্ধিগুলো নড়াচড়া হয়, একটু হালকা ব্যায়াম হয়। হ্যাঁ, এরপর দেখো যন্ত্রণাদায়ক গিটের উপর গরম সেঁক দেওয়া। আমরা কি করব, যে মানে গিটে যে জায়গায় ব্যথা হয় সেই জায়গায় আমরা গরম সেঁক নিব। কিভাবে নিব সেঁকটা, সেটা আমি একটা ছবিতে, ছোট্ট একটা ছবিতে দেখিয়েছি। তোমরা ভালো করে লক্ষ্য করো ছবিটা, কিভাবে সেঁকটা নিব সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে সেঁকটা কীভাবে নেওয়া হয়। তোমাদের ঘরে যারা বয়স্ক লোক আছেন তাদেরকে তোমরা শিখিয়ে দিতে পারবে, যারা বয়স্ক লোক আছেন তাদেরকে বলে দিতে পারবে যে এটা এখন প্রায় ঘরে ঘরেই দেখা যায় যে বলে বয়স্ক লোক যারা আছে গিটে ব্যথা করে ফুলে যায়, তখন তোমরা মানে এর প্রতিকারগুলো কীভাবে করতে হয় সেটা তোমরা ভালো করে বলে দিতে পারবে। এর জন্য তাদের অনেক উপকার হবে, তোমরা প্রসেসটা দেখিয়ে দিতে পারো। এই জন্য আমি কিছু ছবি এর সঙ্গে সংযুক্ত করেছি, যেন তোমরা তোমাদের আশেপাশে যাদের গিটে ব্যথা আছে তারা কীভাবে প্রতিকার পাবে এর থেকে এটা তোমরা লক্ষ্য করো ভালো করে, তাহলে তাদেরকে তোমরা বলে দিতে পারবে, অনেক উপকার হবে তাদের। তো তারপরে দেখো, তোমরা অত্যাধিক পরিশ্রম ও ভারী কাজ থেকে বিরত রাখতে হয়। গেটে বাচ্চাদের আছে তারা অত্যাধিক পরিশ্রম করতে পারবে না, এবং ভারী কাজ থেকে তাদের অবশ্যই বিরত থাকতে হবে। যেমন দেখো, এখানে একটি ছবিতে একটি লোক একটা বস্তা নিয়ে বসে আছে, মানে তার বস্তাটা তার মাথায় ছিল, সে কিন্তু মাথায় তার বস্তা নেওয়াটা ঠিক না, কারণ তার গিটে ব্যথা আছে। গিটে ব্যথা কমানোর জন্য অবশ্যই আমরা ভারী জিনিস মাথায় নিতে পারবো না, ভারী জিনিস টানতে পারবো না, আমাদের একটু সাবধান থাকতে হবে। এই জন্যই আমরা অত্যাধিক পরিশ্রম থেকে বিরত থাকবো, যেন আমরা গিটে ব্যথা থেকে প্রতিকার পাই। তোমরা প্রিয় শিক্ষার্থী দেখো, তোমরা এই প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, এবং তোমরা তোমাদের খাতায় যে আমাদের প্রতিকারের যে কয়েকটা পয়েন্ট আমরা দিয়েছি এগুলো তুমি লিখে নাও। তোমরা সবাই লক্ষ্য করো, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ে 200 পৃষ্ঠায় তোমরা দেখতে পারো, 200 পৃষ্ঠা জীববিজ্ঞান বইয়ের 200 পৃষ্ঠায় দেখতে পারো। ছবি অবশ্যই নেই, কিন্তু প্রতিকারগুলো দেয়া আছে তোমাদের বইয়ে, ভালো করে তোমরা শিখে নিবা। বইটা লক্ষ্য করো, তোমাদের বইয়ের 200 পৃষ্ঠা খুলো, তোমরা এই প্রতিকারগুলো তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও এবং ছবিগুলো ভালো করে লক্ষ্য করো। এখন দেখো, আমরা আরেকটা বিষয় আলোচনা করতে বাদ রয়েছে আমাদের। সম্ভব হলে দিনের বেলা একটু ঘুমিয়ে নিলে উপকার হয়। গেটে পাত রোগী যারা আছে বয়স্ক লোক, তারা মনে করো অনেক সময় দিনে ঘুমায় না, কিন্তু তাদেরকে গেটে পাত যাদের আছে অবশ্যই তারা একটু ঘুমিয়ে নিলে খুবই ভালো হয়। বিশেষ করে দুপুরে খাওয়ার পরে একটু ঘুমিয়ে নিলে শরীর আমাদের সুস্থ থাকে, গিটে ব্যথা থেকে আমরা অনেক সময় মানে রক্ষা পাই। এই জন্যই আমাদের সম্ভব হলে দিনের বেলা একটু ঘুমিয়ে নিব। সম্ভব হলে কী করব, দিনের বেলা একটু ঘুমিয়ে নিব। তোমরা তোমাদের আশেপাশে এবং তোমাদের ঘরে যদি কেউ বয়স্ক লোক থাকেন, তাদের যদি গেটে ব্যথা থাকে, তাদেরকে তোমরা অবশ্যই বলে দিবে যেন তারা দিনের বেলা একটু ঘুমিয়ে নেয়, বিশ্রাম নেয়। দুপুরে খাওয়ার পরে ঘুমাইলে সবচেয়ে মানে ভালো হয়। তোমরা বলবে একটু তাদেরকে বিশ্রাম নিতে, দিনের বেলা যেন অবশ্যই একটু ঘুমিয়ে নেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রতিকারগুলো তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও। 200 পৃষ্ঠায় আছে, তোমরা ভালো করে পড়বে, সুন্দর করে শিখবে। আমাদের প্রতিটাই ঘরে ঘরেই দেখা যায় প্রায়ই গেটে ব্যথার রোগী আছে, তাদেরকে তোমরা বিভিন্ন নিয়মগুলো বলে দিতে পারো, তাদের অনেক উপকার হয়। তোমরাও এই প্রশ্ন পরীক্ষায় আসলে সুন্দর করে দিতে পারবে আমি আশা করি। তোমাদের যে পোস্টার পেপারের ছবিগুলো দেখালাম, এটা থেকেই তোমরা অনেক উপকৃত হবে, বুঝবে, তোমরা অতি সহজেই করতে পারবে, মুখস্থ করবে। তোমাদের খাতায় ভালো করে লিখে নাও প্রত্যেকটা পয়েন্ট, এবং তোমরা বাসায় বসে ভালো করে এগুলো মুখস্থ করবে, লিখবে। পৃষ্ঠায় দেওয়া আছে, আমি আবার বললাম, তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে প্রতিকার দেখেছি, তোমরা লিখে নিয়েছে। এখন আমরা প্রতিরোধ করব। গেটে বাত কীভাবে প্রতিরোধ করতে হয় সেটা লিখে নাও খাতায়। তোমরা প্রতিরোধ, তোমরা লিখে নাও প্রতিরোধ। 1 নম্বর আমরা কি করতে পারি, যে আমরা ব্যায়ামের কথা বলছিলাম,
আমরা ব্যায়াম করতে পারি, নিয়মিত কি করতে পারি, নিয়মিত নিয়মিত ব্যায়াম করা। তোমরা লিখে নাও। কি লিখেছি আমি দেখো, লক্ষ্য করো, বোর্ডের দিকে লক্ষ্য করো। নিয়মিত ব্যায়াম করা, প্রতিরোধ, এটা প্রতিরোধ করতে হলে নিয়মিত ব্যায়াম করতে হবে। লিখে নাও, নিয়মিত কি করতে হবে, ব্যায়াম করতে হবে। 1 নম্বর কি করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। লিখে নাও। সুষম ও আঁশযুক্ত খাবার খেতে হবে। আমি কি লিখেছি একটু লক্ষ্য করো তোমরা। 1 নম্বর তো নিয়মিত ব্যায়াম করা, 2 নম্বর আমরা কি লিখেছি, সুষম ও আঁশযুক্ত খাবার খেতে হবে। কি করতে হবে, অথবা গ্রহণ করা, অথবা লিখতে পারো খেতে হবে বা গ্রহণ করতে হবে। আমরা 1 নম্বর লিখেছি নিয়মিত ব্যায়াম করা, সুষম ও আঁশযুক্ত খাবার খেতে হবে বা গ্রহণ করতে হবে। তোমরা মানে খাতায় এই 2টা পয়েন্ট ভালো করে লিখে নাও। প্রতিরোধ করতে হলে অবশ্যই এই 2টো নিয়ম ভালো করে আমাদের মানতে হবে। তোমরা লিখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা গেটে বাত সম্পর্কে কি জানলাম দেখি। আমরা কিছু মূল্যায়ন করি, তোমরা পারো কিনা আজকে কি আমরা শিখতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পাঠ থেকে কি জানি না বা আমরা কি শিখতে পারলাম, আমরা আজকে দেখি কিছু মূল্যায়ন পর্বে আসি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গেটে বাত বা আর্থ্রাইটিস কি তোমরা বলতে পারো? দেখো তো কি তোমরা বলতে পারো কি না। তোমাদের মনে না থাকলে আমার কাছ থেকে জেনে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি তোমাদেরকে কিছু প্রশ্ন লিখছি, লক্ষ্য করো। গেটে বাত কি? তোমরা অবশ্যই এটা পারো, তবু আমি তোমাদের কাছে প্রশ্ন রাখছি। গেটে বাত কি? তোমরা অবশ্যই বলতে পারবে। গেটে বাত কি তোমরা অবশ্যই বলতে পারবে। তো গেটে বাত হলো এক ধরনের বাতরোগ। প্রিয় শিক্ষার্থী ভালো করে শোনো, গেটে বাত হলো এক ধরনের বাতরোগ। সাধারণত বয়স্করা এই রোগে আক্রান্ত হয়, তবে খুব কম সংখ্যক অল্প বয়সী ছেলেমেয়েরাও এই রোগে আক্রান্ত হতে পারে। সেটাকে তখন আমরা বলি রিউমেটিক ফিভার বা বাতজ্বর। রিউমেটিক ফিভার বা বাতজ্বর। আমরা প্রশ্নে যাই। দেখো তোমরা লক্ষ্য করো যে গিঁট ফুলে যাওয়া কোন রোগের লক্ষণ? গিঁট ফুলে যাওয়া কোন রোগের লক্ষণ? তোমরাও এই প্রশ্নটি অবশ্যই তোমরা পারো। হ্যাঁ, তোমরা গিঁট ফুলে যাওয়া কোন রোগের লক্ষণ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো গিঁট ফুলে যাওয়া প্রথম আমরা পড়েছি, জেনেছি পাঠ থেকে যে গিঁট ফুলে যাওয়া গেটে বাতের লক্ষণ। গেটে বাত বা আর্থ্রাইটিসের লক্ষণ। কিসের লক্ষণ? গিঁট ফুলে যাওয়া গেটে বাত বা আর্থ্রাইটিস রোগের লক্ষণ। তোমরা অবশ্যই পারো, আমি জানি তোমরা পারবে। হ্যাঁ, যদি মনে না থাকে একটু লক্ষ্য করো। গিঁট ফুলে যাওয়া আর্থ্রাইটিস বা গেটে বাতের লক্ষণ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 3 নম্বর একটি প্রশ্ন লিখছি। লক্ষ্য করো যে অত্যাধিক পরিশ্রম এবং ভারী কাজ থেকে বিরত থাকতে হয়। হ্যাঁ, এটা কোন রোগের প্রতিকার? এটা কোন রোগের প্রতিকার? তোমরা প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, অত্যাধিক পরিশ্রম
পরিশ্রম এবং ভারী কাজ থেকে বিরত থাকতে হবে। এটা মানে কোন রোগের প্রতিকার হতে পারে? প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু চিন্তা করলে পাবে, আমরা একটু আগে আলোচনা করেছিলাম অত্যাধিক পরিশ্রম এবং ভারী কাজ থেকে বিরত থাকতে হয়। এটা মানে কোন রোগের প্রতিকার হতে পারে? প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পারবে। এটা আর্থাইটিস বা গেঁটে বাত হলে অত্যাধিক পরিশ্রম এবং ভারী কাজ থেকে বিরত থাকতে হয়। আর্থাইটিস বা গেঁটে বাত হলে অত্যাধিক আমরা এতক্ষণ দেখো প্রতিকার করলাম। এখন আমরা এই গেঁটে বাত বা আর্থাইটিসের প্রতিরোধ কিভাবে করতে হয় একটি তোমরা বলো। আমরা একটু আগে আলোচনা করেছি যে আমি একটা কথা সংযুক্ত করি তোমাদের সাথে, যে প্রতিরোধ একটু আগেও করেছি। আমরা চিকিৎসকের নির্দেশিত কথাটা আমরা করব যে উপায়টা কি, আমরা প্রতিরোধের কি উপায় আমরা লিখতে পারি যে চিকিৎসকের নির্দেশিত, চিকিৎসকের তোমরা খাতায় লিখে নিতে পারো, না পারলে চিকিৎসকের নির্দেশিত উপায়ে নিয়মিত ব্যায়াম করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রতিরোধের উপায়টা কি? চিকিৎসকের নির্দেশিত উপায়ে নিয়মিত ব্যায়াম করা। কারণ যে কোনো ব্যায়াম করলেই আসলে সব রোগের তো যে কোনো ব্যায়াম হয় না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা নির্দেশিত উপায়ে নিয়মিত ব্যায়াম করলে সবচেয়ে ভালো হয়। আমরা সেটাই শিখব যে চিকিৎসকের নির্দেশিত উপায়ে নিয়মিত ব্যায়াম করা শিখব। অনলাইন পর্ব শেষ করলাম। এখন দেখো তোমাদের জন্য আমি একটু ছোট্ট একটা কাজ দিব, বাড়ির কাজ। হয়তো তোমাদের 1 ঘন্টা বা 1.5 ঘন্টাও লাগতে পারে, বা আধা ঘন্টাও কাজ তোমরা শেষ করতে পারো। আমি যে অল্প বয়স্ক ছেলে মেয়ে ও বয়স্ক লোকদের বেলায় এই রোগের চিকিৎসার মধ্যে কি পার্থক্য হতে পারে? কি পার্থক্য হতে পারে? কি পার্থক্য হতে পারে তা লিখে আনবে। লিখে নাও প্রিয় শিক্ষার্থী, অল্প বয়স্ক ছেলে মেয়ে ও বয়স্ক লোকদের বেলায় এই রোগের চিকিৎসার মধ্যে কি পার্থক্য হতে পারে তা লিখে আনবে। তোমরা এই বাড়ির কাজ তোমরা লিখে নিয়েছো খাতায়। তোমরা এই মানে দুর্যোগের সময় তোমরা বাড়িতে থাকবে, কোথাও যাবে না। বাড়িতে থেকে ভালো করে পড়াশোনা করবে এবং মা বাবার কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা নিয়মিত পড়ালেখা করো এবং সুস্থ থাকো। তোমরা মা বাবার কথা শোনো, এই প্রত্যাশায় আজকের মতো আমরা শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ।